নমস্কার। বেঙ্গলি ল্যাব চ্যানেলের নতুন উদ্যোগ বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস নিয়ে উপন্যাসের সম্ভার। উপন্যাসের প্রতিটি পর্ব মিস না করার জন্য আর অভিনব সাহিত্যের ডালি হাতের কাছে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটি প্রেস করবেন ও আরও কী কী উপন্যাস জানতে চান তা আমায় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশাপূর্ণা দেবীর জন্ম 8ই জানুয়ারি 1909, মৃত্যু 13ই জুলাই 1995। উত্তর কলকাতার পটলডাঙ্গায় মামার বাড়িতে আশাপূর্ণা দেবীর জন্ম। সমাজের কঠিন নিয়মে মাতৃভাষা শিক্ষার বা পাঠাভ্যাসের সুযোগ তিনি পাননি। অদম্য পড়ার বাসনা ও মাতৃ সান্নিধ্যে সাহিত্য ও জীবন সম্বন্ধে অনুসন্ধিৎসায় তাকে সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করেছে। প্রথম কবিতা 1329 সালে শিশুসাথী পত্রিকায় প্রকাশিত হয়। মাত্র 15 বছর বয়সে কবিতা প্রতিযোগিতায় প্রথম সাহিত্য পুরস্কার পান। 1345 সালে শিশুদের জন্য ছোট ঠাকুরদার কাশীযাত্রা ও 1351 সালে বড়দের জন্য লেখা উপন্যাস প্রেম ও প্রয়োজন। বিবাহসূত্রে আবদ্ধ হন কৃষ্ণনগর নিবাসী কালিদাস গুপ্তের সাথে। বাংলায় নারীবাদী সাহিত্য নিয়ে চিন্তা করতে গেলে প্রথমেই মনে আসে আশাপূর্ণা দেবীর ত্রয়ী উপন্যাস। প্রথম প্রতিশ্রুতি 1964, সুবর্ণলতা 1967 ও বকুল কথা 1974। আজ আমি আপনাদের শোনাব আশাপূর্ণা দেবীর কালজয়ী ত্রয়ী উপন্যাস অবলম্বনে প্রথম উপন্যাস প্রথম প্রতিশ্রুতি। সারাদিন গুমোটের পর হঠাৎ এক চিলতে ঠান্ডা হাওয়া উঠল, গা জুড়িয়ে এলো, কিন্তু প্রাণে জাগছে আতঙ্ক। সময়টা খারাপ, চৈত্রের শেষ, ঈশান করে মেঘ জমেছে। তার কালো ছায়া আধখানা আকাশটাকে যেন ঘোমটা পরিয়ে দিল। যেন একটা দুরন্ত দৈত্য হঠাৎ পৃথিবীর ওপর ঝাঁপিয়ে পড়বার আগের মুহূর্তের পায়তারা কষছে। মাঠে ঘাটে পথে পুকুরে যে যেখানে বাইরে ছিল তারা ঘন ঘন আকাশের দিকে তাকাতে তাকাতে হাতের কাজ চটপট সারতে শুরু করলো। আর বাতাসে বাতাসে তরঙ্গ তুলে গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি ছড়িয়ে পড়ল একটানা একটা সানুনাসিক স্বরের ধুঁয়ো। যে সে স্বর ধাপে ধাপে চড়ছে, মাঝে মাঝে খাদে নামছে। তার ভাষাটা এই: বুধি আয়, সুন্দরী আয়, মংলি আয়, নক্ষী আয়। ঝড়ের আশঙ্কায় গৃহপালিত অবলা পশু জীবগুলিকে গোচারণ ভূমি থেকে গোয়ালে ফেরাবার আহ্বান জানানো হচ্ছে। সত্যবতী জানে না ঝড়ের আগের মুহূর্তে কিংবা সন্ধ্যের আগে গরুগুলিকে যখন ডাক দেওয়া হয় অমন নাকি নাকি সুরে ডাকা হয় কেন। ও জানে এই নিয়ম। অবশ্যই যারা ডাকে তারা নিজেরাই বা 8 বছরের সত্যবতীর চাইতে বেশি কি জানে। তারাও জ্ঞানবতী দেখে আসছে গরুকে সাজ সন্ধ্যায় ঘরে ফিরিয়ে আনবার সময় আকাশ বাতাস কাঁপিয়ে যে আহ্বানটা দেওয়া হয় সেটার সুর সানুনাসিক। কে জানে কোন কালে কোন বরপ্রাপ্ত গরু মানুষের ভাষা শিখে ফেলে মানুষের কাছে তার পছন্দ অপছন্দের নমুনাটা জানিয়েছে কিনা, বলেছে কিনা এই সানুনাসিক স্বরটাই আমাদের রুচিকর। আপাতত দেখা যাচ্ছে ওই অবলা জীবগুলো এই এ প্রান্ত থেকে ও প্রান্ত ধুঁয়োতে সচকিত হয়ে দ্রুত গতিতে গোয়ালমুখী হচ্ছে। তারাও গলা তুলে আকাশটাকে দেখে নিচ্ছে এক একবার। সত্যবতী একটা সংবাদ বহন করে দ্রুত গতিতে বারুচ্চেপাড়া থেকে বাড়ির দিকে আসছিল। তবু আশেপাশে ধুঁয়ো শুনে অভ্যাসবশে গলার সুর চড়িয়ে হাঁক পারল, শ্যামলী আয়, ধবলি আয়। আমবাগানের ওদিক দিয়ে রামকালী ফিরছিলেন রায়পাড়ার থেকে পায়ে হেঁটে।
পালকির ধার দিয়ে আসতে হয়েছে রায়পাড়ায়। বৃদ্ধ রায়মহাশয়ের অবস্থা খারাপ। খবর পেতে নাড়ি দেখতে গিয়েছিলেন রামকালী। নাড়ির অবস্থা দেখে গঙ্গা যাত্রার ব্যবস্থা দিলেন, আর ব্যবস্থা দিয়েই পড়লেন বিপাকে। রায়মহাশয়ের ছেলেরা দুজনেই গত হয়েছে, আছে 3 নাতি, কিন্তু তাদের এমন সঙ্গতি নেই যে পালকি ভাড়া দিয়ে আর 4টে বেহারাকে মজুরি জলপানি দিয়ে ঠাকুরদার গঙ্গা যাত্রা করাবে। অথচ অমন নিষ্ঠাবান সদাচারী প্রাচীন মানুষটা ঘরে পড়ে মরবে, এটাই বা চোখে দেখে সহ্য করা যায় কি করে? আর গেলে ত্রিবেণীর গঙ্গাই উত্তম। গঙ্গা যাত্রার ঘোষণা শুনেই রায়মহাশয়ের নাতিরা যেন মুখ চাওয়াচাই করলো। সঙ্গে সঙ্গেই বলতে হলো রামকালীকে, পালকির জন্য চিন্তা করো না, আমার পালকিতেই যাবে রায় কাকা। নাতিরা অস্ফুষ্টে একবার বলল, আপনাকে রোগী দেখতে দূরে দূরে যেতে হয়, পালকিটা দিলে। রামকালী গম্ভীর হাস্যে বললেন, তবে নয় ঠাকুরদাকে কাঁধে করেই নিয়ে যাও, 3 নাতি রয়েছে উপযুক্ত। বয়োজ্যেষ্ঠের পরিহাস বাক্যে হেসে ফেলবে এমন বেয়াদবির কথা অবশ্য ভাবাই যায় না। কাজে কাজেই 3 জনে ঘাড় চুলকোতে লাগলো। আর ওরই মধ্যে যে বড়, সে সাহসে ভর করে বলল, ভেবেছিলাম গো গাড়ি করে। ভাবাটা খুব উচিত হয়নি বাবু, রামকালী বললেন। গো গাড়ি চড়িয়ে নিয়ে গেলে ওই 92 বছরের জীর্ণ খাঁচাখানা কি আর প্রাণ পাখি সমেত গঙ্গা পর্যন্ত পৌঁছবে? পাখি খাঁচা ছাড়া হয়ে উড়ে যাবে। আমিও ওর সন্তান তুল্য বাপু, তোমাদের সংকোচ করবার কিচ্ছু নেই। তাছাড়া চটপট ব্যবস্থার দরকার, কখন কি হয় বলা যায় না। রায়মহাশয়ের ঘোলাটে চোখ দুটো থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। তিনি শিরবহুল শীর্ণ ডান হাতখানা আশীর্বাদের ভঙ্গিতে তুলে বললেন, জয়োস্তু। বাইরে এসে রামকালী বালকি বেহারা কটাকে নির্দেশ দিলেন, পালকিটার মিথ্যে বয়ে নিয়ে যাবি কেন? ওটা এখানেই থাক, তোরা বাড়ি গিয়ে খেয়ে নেগে, শেষ রাতে উঠে চলে আসবি। আর দেখ, বাড়ি থেকে কালকে সারাদিনের মতো জলপান নিয়ে আসবি, বুঝলি? আর শোন, তোরা এখন এখানে কিছু কাজকর্মের প্রয়োজন আছে কিনা দেখ, আমি বাড়ি ফিরছি। জোর পায়েই ফিরছিলেন রামকালী, কারণ বেরিয়েই দেখেছিলেন ঈশান কোণে মেঘ। পালকি চড়ে রোগী দেখতে যান বলে যে রামকালী হাঁটতে অনভ্যস্ত তা নয়। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে প্রাতঃকৃত্য সেরে ক্রোশ 2 হেঁটে আসা তার নিত্যকর্মের প্রথম কর্ম। তবে হ্যাঁ, রোগীর বাড়ি যাওয়ার কথা আলাদা, সেখানে মান মর্যাদার প্রশ্ন। পথ সংক্ষেপের জন্য বাগানের পথ ধরেছিলেন, কিন্তু আম বাগানের কাছ বরাবর আসতেই ঝরাপাতা আর ধুলো ঝড় উঠল। রামকালী তাড়াতাড়ি বাগানের মাঝামাঝি থেকে বেরিয়ে কিনারায় গেলেন, আর আসতে না আসতেই থমকে দাঁড়িয়ে পড়লেন। গলা কার? 70 না? হ্যাঁ, 70ই তো মনে হচ্ছে। যদিও ঝড়ের ছোঁ ছোঁ শব্দে বিপরীতের শব্দটা হাওয়ায় বুঝতে সামান্য সময় লেগেছিল, কিন্তু সে সামান্যই। তাছাড়া গরু দুটোর নামও পরিচিত, শ্যামলী ধবলী রামকালীরই বাড়ির গরু। গরু অবশ্যই চাটুজ্যেদের এক গোয়াল আছে, কিন্তু এই দুটি গরু 2 বিশেষ সুলক্ষণযুক্ত বলে রামকালীর বড়ই প্রিয়। সময় পেলে রামকালী নিজে হাতে ওদের মুখে ঘাস ধরে দেন, গায়ে হাত বুলোন। বাড়ির কুমারী মেয়েরা শ্যামলী ধবলীকে নিয়েই গোয়াল ব্রত করে। মোক্ষদা তাদের কাছ থেকে সংগৃহীত গোময় দ্বারাই সম্যক বিশুদ্ধতা রক্ষা করে চলেন। কান খাড়া করে ধ্বনির মূল উৎসের দিকটা অনুমান করে নিলেন রামকালী। তারপর দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ধরে ফেললেন কন্যাকে। সত্যবতী তখন ধুলোর আঁচড় থেকে চোখ রক্ষা করতে আঁচলের কোণটা 2 হাতে মুখের সামনে তুলে ধরে ছুটছিল। যাচ্ছিস কোথায়? জলদ গম্ভীর স্বরে ডাক পারলেন রামকালী।
সত্যবতী চমকে মুখের ঢাকা খুলে থ। যদিও সকলেই সত্যবতীকে বাপ সোহাগী আখ্যা দেয় এবং সত্যিই সত্যবতী রামকালীর বিশেষ আদরিণী, তাছাড়া পয়মন্ত মেয়ে বলে রামকালী মনে মনে বেশ একটু সমীহও করে থাকে তাকে। তাই বলে সামনাসামনি যে কোনো আদর আদিক্ষে তার পাঠ আছে তা নয়। কাজেই বাবার গলা শুনে সত্যবতীর হয়ে গেছে। রামকালী আর একবার প্রশ্ন করলেন, এমন সময় একা গিয়েছিলে কোথায়? সত্যবতী ক্ষীণ কণ্ঠে বলে, সেজ পিসির বাড়ি। সত্যবতী যাকে সেজ পিসি আখ্যা দিল তিনি হচ্ছেন রামকালীর খুড়তুতো বোন। এই গ্রামেই শ্বশুর বাড়ি, এই গ্রামেই বাস। রামকালী ভ্রু কুঁচকে বললেন, অত দূরে আবার একা একা যাবার দরকার কি? সঙ্গে কেউ নেই কেন? এই জন্যই সত্যবতীর বাপ সোহাগী আখ্যা। চর নয়, চাপ্পর নয়, নিদেন একখানা কালমোলাও নয়, শুধু একটু কৈফিয়ত তলব। সত্যবতী এবার সাহস পেয়ে বলে, না একা কেন, পুন্নি পিসি আর নীরু ছিল, তারপর আমি এই তোমাকে ডাকতে ছুটে ছুটে আসছি। আমাকে ডাকতে ছুটে ছুটে আসছিস? রামকালী ভ্রু কুঁচকে বললেন, কেন, আমায় কি দরকার? সত্যবতী এবার পূর্ণ সাহসে ভর করে সৎসাহে বললে, জটাদার বউ যে মরো মরো, নাড়ি ছিঁড়ে গেছে। তাই সেজ পিসি কেঁদে বলল, যা সত্য এবার মেজদাকে ডেকে নিয়ে আয় যেখানে পাস। তা আমি রায়পাড়া গিয়ে শুনলুম তুমি এই মাত্র চলে এসেছ। আবার রায়পাড়াতেও গেছিলি? না, বিপদ করলে দেখছি। জটাদার বউয়ের আবার কি হলো রে, যে নাড়ি ছিঁড়ে যাচ্ছে? যাচ্ছে কি বাবা? সত্য আরো উৎসাহ সহকারে বলল, গেছে। সেজ পিসি চেঁচাচ্ছে, বুক চাপড়াচ্ছে আর বালিশ বিছানাখানা সরিয়ে নিচ্ছে। আহ, কি যে বলে, চল দেখি গে। রামকালী বলেন, ঝড় উঠে পড়ল, এক্ষুনি বৃষ্টি আসবে। কি মুশকিল হয়েছিল কি? কিছু নয়, সেজ পিসি বললে রান্না বান্না সেরে যেই খেতে বসেছে জটাদার বউ, আর অমনি জটাদা পান চেয়েছে। জটাদার বউ বললে পান ফুরিয়ে গেছে। ব্যাস, বাবু মহারাজের রাগ হয়ে গেছে, দিয়েছেন ঠাঁই ঠাঁই করে পিঠের উপর লাথি। আর অমনি জটা বউঠান কাশিতে মুখ থুবড়ে। হঠাৎ খুক খুক করে হেসে ওঠে সত্যবতী। হাসছিস যে? ধমকে উঠলেন রামকালী, বিরক্ত হলেন। কি অসভ্য হয়েছে মেয়েটা। হাসির কি সময় অসময় নেই? বললেন, মানুষ মরেছে দেখে হাসতে হয়, এই শিক্ষে দীক্ষে হচ্ছে? সত্যবতী নিতান্তই হেসে ফেলেছিল। এখন বাপের ধমকে সামলে নিয়ে মুখটা ম্লান করবার চেষ্টা করে বললে, সেজ পিসি বলছিল যেই না ধাক্কা দেওয়া অমনি কুমড়ো গড়গড়ি খেয়ে দাওয়া থেকে উঠোনে পড়ে গেল। কষ্টে হাসি চেপে ফের বললে সত্যবতী, জটাদার বউ অনেক ভাত খায় না বাবা, তাই অত মোটা। হ্যাঁ বলে বিরক্ত প্রকাশ করে তাড়াতাড়ি এগোতে থাকেন রামকালী। সত্যবতীও হাঁটায় কিছু কম দর নয়, বাপের সঙ্গে সমানই এগোতে থাকে। রামকালী জটার বউয়ের জন্য সহানুভূতিতে যতই না হোক, জটার ব্যবহারে মনে মনে অত্যন্ত বিরক্তি বোধ করেন। হতভাগা বামুনের ঘরের গরু, পেটে ক অক্ষরের আঁচড় নেই, গাঁজা গুলি সবেতেই ওস্তাদ, আবার বংশ ছাড়া বিদ্যে হয়েছে, বউ ঠ্যাঙানো। জটা ফটার বাপ তো অমন ছিল না, বরং রামকালীর গুণবতী বোনটাই লোকটাকে সারা জীবন জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছেন। কে জানে কিভাবে বেটক্কর লেগেছে। সত্যিই যদি মরে টরে যায়, দস্তুর মতো ফ্যাসাদে পড়তে হবে। সত্যবতীর কথা ভুলে গিয়ে আরো জোরে পা চালান রামকালী। সত্যবতী এবার দৌড়তে শুরু করে, হেরে যাবে না সে। চোখ কপালে উঠে স্থির হয়ে গেছে, মুখে ফেনা ভেঙে সে ফেনা শুকিয়ে উঠেছে, হাত পা ঠান্ডা পাথর। সন্দেহ আর নেই, সমস্ত লক্ষণই স্পষ্ট। তুলসী তলায় শুইয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে, অবশ্য কষ্ট করে আর ঘর থেকে বয়ে আনতে হয়নি, লাথি খেয়ে গড়িয়ে তো উঠোনেই পড়েছিল তুলসী তলার কাছ বরাবর।
দণ্ডখানিকের মধ্যে বেতার বার্তায় সারা পাড়ার সংবাদ রটে গেছে, আর পাড়া ঝেঁটিয়ে মহিলাবৃন্দ এসে জড়ো হয়েছেন আসন্ন জ্বরের আশঙ্কা তুচ্ছ করে। ব্যাপারটা তো কম রঙদার নয়। দৈনন্দিন বৈচিত্র্যশূন্য জীবননাট্যের মধ্যে এমন একটা জোরালো দৃশ্য দর্শনের সৌভাগ্য জীবনে কজনেরই বা আসে। প্রথমে সমস্ত জনতার মধ্যে উঠল একটা চাপা উত্তেজনার আলোড়ন। জটা নাকি বউটাকে একেবারে শেষ করে ফেলেছে। তারপর হায় হায়। জটা সম্পর্কে মন্তব্যগুলিও এখন আর জটার মার কান বাঁচিয়ে হচ্ছে না, কারণ স্পষ্ট করে বলে নেবার মতো এ হেন সুযোগই বা আর কার জীবনে কবার আসে। সত্যি শেষ হয়ে গেছে? ছি ছি ছি, কি খুনি দস্যি ছেলে গো! ধন্যী সন্তান পেটে ধরেছিল মাগি। আচ্ছা, জটাটাই বা এত গোয়ার হলো কোত্থেকে? ওদের ভাব তো ভালো মানুষ ছিল, হলো কোত্থেকে? তুমি আর জ্বালাওনি গো ঠাকুরঝি, বলি গর্ভধারিণীটি কেমন? এ হচ্ছে খোলের গুণ। বাবা, হাবাগোবা নিপাট ভালো মানুষ বউটা, মা বাপের বাছা, বেঘরে প্রাণটা গেল। এমন নানাবিধ আলোচনা চলতে থাকে। একটা মেয়ে মানুষের জন্যে এর চাইতে আর বেশি কদর আশা করা যায়? প্রতিবেশিনীদের আক্ষেপোক্তিগুলি নীরবে হজম করতে বাধ্য হচ্ছিলেন জটার মা, কারণ আজ তিনি বড়ই বেকায়দায় পড়েছেন। তাই সমস্ত মন্তব্য চাপা পড়ে যায় এমন সুরে মরা কান্নাটা জুড়ে দেন তিনি, বুক চাপড়ে চাপড়ে মর্মভেদী হৃদয় বিদারক ভাষায় ইনিয়ে বিনিয়ে। বাড়ির কাছাকাছি আসতে না আসতেই শুনতে পেলেন রামকালী খুড়তুতো ছোট বোনটার সেই পাঁজর ভাঙা শোক গাথা। ওরে আমার ঘরের লক্ষ্মী, ঘর ছেড়ে আজ কোথায় গেল রে? ওরে সোনার পিত্তি মেয়েকে বিসর্জন দিয়ে আমি কোন প্রাণে ঘর সংসার করব রে? ওরে জটা, তোর যে নগরে না উঠতেই বাজারে আগুন লাগলো রে। সত্যবতী বলে উঠল, যা, সর্বনাশ হয়ে গেল। দ্রুত পদক্ষেপটা হঠাৎ স্তিমিত হলো। ভ্রুট একবার কুঁচকালেন রামকালী। যাক, তাহলে হয়েই গেছে। তবে আর তিনি গিয়ে কি করবেন? তখন জটা হতভাগার কপালে কত দুর্গতি আছে কে জানে। হঠাৎ ভয়ানক এক রকমের একটা চিৎকার করে বসল, বোধ করি ফিনিশিং টাচ। ওরে বাবা রে, আমার কি সর্বনাশ হলো রে! কি রাঙের রাধা বউ এনেছিলাম রে! রামকালী পায়ে পায়ে এগোতে এগোতে সহসা দরজার কাছাকাছি এসে ঘুরে দাঁড়িয়ে বললেন, যাক, সত্যিই শেষ হয়ে গেছে তাহলে। সত্য, তুই বাড়ি যা। সত্য কাঠ। বাড়ি? একলা? কেন একলা কেন? নেড়ু পুন্নি এসেছিল বললি না? সত্যবতী ভয়ে ভয়ে বলে, এসেছিল তো, আর কি এখন যাবে তারা? যাবে না? যাবে না মানে? ওদের ঘাড় যাবে। দেখ কোথায় আছে। আমাকে তো আবার এদের এদিক দেখতে হবে। কৈফিয়ত দিয়ে কথা রামকালী কদাচ কাউকে বলে না, কিন্তু সত্যবতীর কাছে সামান্য একটু সহজ রামকালী। সত্যবতী গুটি গুটি এগিয়ে একবার পিসির উঠোনের ভেতরে গিয়ে দাঁড়ায়। এদিক ওদিক তাকিয়ে পুন্নি নেড়ু কারুর দেখা না পেয়ে ফিরে এসে ম্লান মুখে বলে, ওদের কাউকে দেখতে পাচ্ছি না। কেন, গেল কোথায় সব? কি জানি। সত্য আস্তে আস্তে সাহসে ভর করে প্রাণের কথাটা বলে ফেলে, বাবা, তুমি তো মরা বাঁচাতে পারো। মরা বাঁচাতে? দূর পাগলি। সত্য ম্রিয়মাণ ভাবে বলে, তবে যে লোকে বলে। লোকে বলে? কি বলে? অন্যমনস্ক ভাবে মেয়ের কথার জবাব দিয়ে রামকালী এদিক ওদিক তাকাতে থাকেন। যদি একটা বেটা ছেলে মুখ চোখে পড়ে। এসে যখন পড়েছেন তিনি, দায়িত্ব এড়িয়ে চলে গেলে তো পারে না। জটাদের তেমন বাঁশ ঝাড় না থাকে রামকালীর বাগান থেকেই বাঁশ কেটে আনতে হুকুম দেবেন। কিন্তু কই, কে কোথায়? বাড়ির ভেতর থেকে সুর উঠছে নানা রকম, বাইরেটা শূন্য স্তব্ধ।
ভালোর মধ্যে আকাশটা হঠাৎ মেঘ উড়ে গিয়ে দিব্যি পরিষ্কার হয়ে উঠেছে, আর বোঝা যাচ্ছে সন্ধ্যার এখনো দেরি আছে। হঠাৎ সত্যবতী একটা অসমসাহসী কাণ্ড করে বসে। বাপের একখানা হাত দু হাতে চেপে ধরে রুদ্ধকণ্ঠে বলে ওঠে, বলে যে কবিরাজ মশাই মরা বাঁচাতে পারেন, দাও না বাবা একটুখানি ওষুধ জটাদার বউটাকে। রামকালী এই অবোধ বিশ্বাসের সামনে থতমত খেয়ে সহসা কেমন অসহায়তা অনুভব করেন। তাই ধমকে ওঠার পরিবর্তে মাথা নেড়ে বলেন, ভুল বলে মা, কিছুই পারি নে। মিথ্যে অহংকারে কতকগুলো শিকড় বাকড় নিয়ে নাড়ি আর লোক ঠকায়। সত্যবতী এ কথা সুদ ধরতে পারল না, পারার কথাও নয়। বুঝলো এ হচ্ছে বাপের রাগের কথা, কিন্তু আপাতত সে মরিয়া। যা থাকে কপালে, বাপের হাতে যদি ঠ্যাঙানি খাওয়ার থাকে তাই খাবে সত্য, কিন্তু সত্যবতীর চেষ্টায় জটাদার বউ যদি বাঁচে। তাই চোখ কান বুঝে সে বাবার গায়ের চাদরের খুঁটটা টেনে বলে, তোমার পায়ে পড়ি বাবা, জন্মের শোধ, একটু ওষুধ দাও না। আহা, বিনি চিকিৎসায় মারা যাবে জটাদার বউ। মরার পর যে আর চিকিৎসা চলে না, এ কথা মেয়ের কাছে ব্যাখ্যা করতে পারলেন না রামকালী। শুধু একটা নিঃশ্বাস ফেলে ফের ঘুরিয়ে দাঁড়িয়ে বললেন, চল দেখি। জমজমার নাটকের মধ্যিখানে যেন হঠাৎ আসরের চাঁদোয়া ছিঁড়ে পড়ল। কবরেজ মশায়ের গলা খাগড়ি না? হ্যাঁ, তাই বটে। বিশালাকায় সুকান্তি পুরুষ দরজার সামনে দাঁড়িয়ে। সঙ্গে সঙ্গে সত্যর শাসানো গলা বেজে উঠেছে, বাবা বলেছেন ভিড় ছাড়তে হবে। পাড়ার মহিলারা মাথার কাপড় টেনে চুপ করে গেলেন। শুধু জটা জননী ডুকরে উঠলেন, ও মেজদা গো, আমার জটা, আমার লক্ষ্মী ছাড়া হলো গো। থাম, যেন একটা বাঘের হুঙ্কার দিল। তোর জটা আবার লক্ষ্মী ছাড়া ছিল না কবে? একেবারে শেষ করে ফেললি তো? ভিড় সরে গেছে। কবরেজ মশাই ভাগ্নে বউয়ের কাছে গিয়েও যতটা সম্ভব ছোঁয়া বাঁচিয়ে হেঁট খয়ে দু আঙ্গুল নাড়ি টিপে ধরেন, আর মুহূর্তকাল পরই চমকে ওঠেন। যাক, সব রঙ্গতামাশার ভক্ষিকার। শুধু নাটকের একটা দৃশ্যই জখম নয়, আগাগোড়া নাটকটাই খতম। বাহ্যারম্ভে লঘুক্রিয়ার এহেন উদাহরণ আর কখনো কেউ দেখেছে না শুনেছে? জটার বইয়ের এই আচরণটা যেন ধষ্টামরি চরম, ক্ষমার অযোগ্য। ছি ছি, মেয়ে মানুষের প্রাণ বলে কি এমন কাঠ পরমায়ু হতে হয় গা? তবে এ মেয়ে মানুষের কপালে যে অশেষ দুঃখ তোলা আছে, তাতে আর কারোর মতভেদ থাকে না। মরে গিয়ে তুলসী তলায় শুয়ে আবার 4 দণ্ড পরে ঘরে ওঠে শোয়ে। ঢকঢক করে এক বাটি গরম দুধ গেলে এমন মেয়ে মানুষের খবর আগে এরা কখনো কেউ পাননি। ছি ছি, কি ঘেন্না! পুরুষের প্রাণ হলে আর ওই স্বর্ণসিঁদুর জিভে ঠেকিয়ে চোখ খুলতে হতো না। কিন্তু যাই বলো, জটার বউ খুব খেল দেখলো বটে। এইবার শাশুড়ি মাগির হাতে যা খোয়ার হবে টের পাচ্ছি। মাগির যা অপমান্যি হয়েছে আজ! কিন্তু যাই বলো, তুলসী তলা থেকে অমন হুট করে ঘরে তোলাটা কি ঠিক হয়নি? একটা অঙ্গ টাশ্চিত্তির করা কর্তব্য ছিল। কে জানে বাবা, সত্যি বেঁচে ছিল না কোনো অপদেবতায় ভর করলো, আমার তো কেমন সন্দেহ হচ্ছে। থাম সেজব, সাজ সন্ধ্যেই একা ঘাটে পথে যায়, ভাবলে গা ছমছম করে। কিন্তু চাউনিটা একটু কেমন কেমন লাগলো। না না, ওসব কিছু না। কবরেজ মশাই তো বললেনই, আচমকা ধাক্কা খেয়ে ভিড়মি গেছিল। নে বাবা, চল চল, সৃষ্টি সংসারের কাজ পড়ে। না হোক 5 দণ্ড সময় বৃথা নষ্ট হলো। জটার মার আদিক্ষেত দেখলি? যেন বউ মরে বুক একেবারে ফেটে যাচ্ছিল।
দেখেছি, দেখতে আর বাকি কিছু নেই। বুক যদি ফেটেছে তো বউ জিইয়ে ওঠায়। বড় আশায় ছাই পড়ল, ভাবছিল তো বেটা তার ভাগ্যিমান হলো। আবার দেখুন তার বিয়ে দিয়ে দান সামগ্রী গয়নাপত্র ঘরে তুলবে। বাক্যের স্রোত আর থামে না। ঘাটে পথে আপন আপন বাড়ির চৌহদ্দির মধ্যে বাক্যের বৃন্দাবন বয়ে যায়। অত বড় একটা ঘটনাকে এত সহজে জুটিয়ে ফেলতে ইচ্ছে কারুরই হচ্ছে না। জটার মাকে পেরে ফেলবার এত বড় সুবর্ণ সুযোগটাও মাঠে মারা গেল। জটার বউয়ের ওপর কিছুতেই আর প্রসন্ন হতে পারছে না কেউ। বউটা যেন সবাইকে বড় রকমের একটা ঠকিয়েছে। জ্ঞাতি খুড়শাশুড়িরা খবর পেয়েই আঁচলের তলায় লুকিয়ে আলতা পাতা আর সিঁদুর তোলা এনেছিলেন, যাতে প্রথম সিঁদুর দেওয়ার বাহাদুরিটা তারই হয়। সেগুলো এখন ঘাটে ভাসিয়ে এলেন। যতই হোক মরার জন্যে আনা তো, তার রাগটা তারই বেশি হচ্ছে জটার ওপর। না, নাম কেউ জানে না, জানবার চেষ্টাও করে না। জটার বউ এই তার একমাত্র পরিচয়। এরপর শেষ পরিচয় হবে অমুকের মা। তবে আর নামে দরকার কি? নামে দরকার নেই, কিন্তু তার কথায় সকলেরই দরকার আছে। এই দরকারি কথাগুলির মধ্যে হঠাৎ জ্ঞাতি খুড়শাশুড়ি বলে উঠলেন, আমাদের বাপের বাড়ির দেশ হলে ও বউকে আর ঘরে উঠতে হতো না, ওই গোয়ালের কি ঢেকাশেলের জীবন কাটাতে হতো। দু একজন মুখ চাওয়াচাই করলেন, জীবন নিয়ে বিচারটা কেন? খুড়শাশুড়ি ফের রায় দেন, একে তো তুলসী তলায় বার করা, তার উপরে আবার অত বড় অনাচার। ভাবো, মামা শ্বশুরের ছোঁয়াচ খাওয়া। কবরেজ মশাই যখন নির্ভরসায় নাড়ি টিপে ধরলেন তখন তো আমি, হ্যাঁ অবশ্যই উনি ভেবেছিলেন মরেই গেছে, আর মরে গেলে সৎকারের আগে দেহশুদ্ধ তো একটা করতেই হতো। কিন্তু এ যে এক্কেবারে জলজ্যান্ত জিইয়ে উঠল, প্রায়শ্চিত্ত না করলে কি করে চলবে? বহু গবেষণান্তে স্থির হলো মামা শ্বশুর স্পর্শের পাতক স্বরূপ একটা প্রায়শ্চিত্তের জটার বউকে করতেই হবে। তাছাড়া মরে বাঁচার পাতটা আর একটা, নাইলে জটার মাকে পতিত থাকতে হবে। বেচারা অপরাধিনী তো অচৈতন্য। জটার মাও জটাকে খুঁজে বেড়াচ্ছে, কাজেই একতরফা ডিগ্রি হয়ে যায়। কিন্তু সত্যবতী এসবের কিছুই জানে না। ও এক অদ্ভুত গৌরবের আনন্দে ছলছল করতে করতে বাবার সঙ্গে বাড়ি ফেরে। উহ, রাগ করে বাবা কি উল্টো কথাই বলেছিলেন কি না চিকিৎসে টিকিৎসে কিচ্ছু জানি না। সাধে কি আর সত্য অত দুঃসাহস করে বাবাকে হাতে ধরে বলেছিল একটু ওষুধ দিতে? তাই না বেচারি বউটা বাঁচল। আহা, সত্য যখন শ্বশুরবাড়ি যাবে তখন যদি সত্যর বর অমনি মেরে ফেলে সত্যকে, তো বেশ হয়। বাবা খবর পেয়ে গিয়ে একটি মাত্র স্বর্ণসিন্ধুর মধু দিয়ে মেরে খাইয়ে দেবেন, আর একটু পরেই সত্য চোখ খুলে সবাইকে দেখে তাড়াতাড়ি মাথায় ঘোমটা টেনে ফেলবে। উহ, কি মজাই হবে তাহলে। দেশ শুদ্ধ লোকের তাক লেগে যাবে সত্যর বাবা রামকালী কবিরাজের গুণের মহিমায়। বাপরে বাপ, সোজা বাপ তার। গায়ের আর কোন মেয়েটার এমন বাপ আছে? হাসির কথা ভাবতে ভাবতে হঠাৎ শব্দে হেসে ফেলা সত্যবতীর বরাবরের রোগ। রামকালী চমকে প্রশ্ন করলেন, কি হলো, হাসলি যে? সত্য কষ্টে সামলে নিয়ে ঢোক গিলে বলল, এমনি। ওই তোর এমনি হাসিটা একটু কমা দেখি। প্রায় হাসছেই রামকালী বললেন, নইলে এরপর শ্বশুরবাড়ি গিয়ে ওই জটা বউয়ের দশা হবে তোর। মনটা বড় প্রসন্ন হয়েছে। এই সামনেই রাত, না হয় কতকগুলো ঝঞ্ঝাট ঝামেলায় পড়তে হতো। জটার বউ তার হাত থেকে বাঁচিয়েছে। বাপের মনের প্রসন্নতার কারণটা অনুমান করতে না পারলেও প্রসন্নতাটুকু অনুধাবন করতে পেরে
সত্যবতী এবং তারই সাহসে প্রায় উচ্ছ্বসিতভাবে বলে, ওই জন্যেই হাসলাম, আমি মরে গেলে তুমি বেশ গিয়ে বাঁচিয়ে দেবে। বটে, বলেন স্বল্পভাষী রামকালী। রামকালী নিঃশব্দে হনহন করে খানিকটা অগ্রসর হয়ে যান এবং সত্যবতী বাপের সঙ্গে তাল মিলাতে প্রায় ছুটতে থাকে। হঠাৎ একসময় থেমে রামকালী বলেন, মরে গেলে স্বয়ং ভগবান এসেও কিছু করতে পারে না, বুঝলি? জটার বউ মরেনি। মরেনি? সত্য একটু আনমনা হয়ে যায়। মরাটা তাহলে আর কোন রকম? হঠাৎ চিন্তার গতি বদলায়। সত্য সৎসুখে বলে, কিন্তু বাবা, তুমি গিয়ে নারী দেখে স্বর্ণসিন্ধুর কি না কি একটা খাওয়ালে, ওই রকম মরা মরা হয়েই তো থাকতো জটাদার বউ, আর সবাই মিলে বাঁশে বেঁধে নিয়ে গিয়ে পাকুড়তলার শ্মশানে পুড়িয়ে দিয়ে আসতো। রামকালী একটু চমকালেন। আশ্চর্য, এতটুকু মেয়ে এত তলিয়ে ভাবে কি করে? আহা, মেয়ে মানুষ, তাই সবই বৃথা। এই মগজটা যদি নাড়ুটার থাকতো, তাহলে 8 বছরের হাতি এখন আতেই দাগা বুলাচ্ছে। নেড়ু রামকালীর দাদা কুঞ্জর শেষ কুড়ন্তি। 13টা ছেলে মেয়ে মানুষ করার পরে 14টার বেলায় রাস একেবারে শিথিল হয়ে গেছে কুঞ্জ আর তার পরিবারের। ছেলেটা বামুনের ঘরে গরু হবে আর কি। কিন্তু মেয়ে সন্তানের বোধ করি এত বেশি তলিয়ে ভাবতে শেখাটাও ভালো নয়। তাই রামকালী ঈষৎ ধমকে সুরে বললেন, থাম থাম, মেলা বকিসনি, পা চালিয়ে চল, গহীন অন্ধকার হয়ে গেছে দেখছিস। অন্ধকার? সত্যবতী সতাচ্ছিল্যে বলে, অন্ধকারকে আমি ভয় করি নাকি? এর চাইতে আরো অনেক অনেক অন্ধকারে বাগানে গিয়ে পেঁচার চোখ গুনি না। অন্ধকারে কি করিস? চমকে উঠলেন রামকালী। সত্য থতমত খেয়ে বলে, আমি একলা নয়, নেড়ু পুণ্যিপিসিও থাকে, পেঁচার চোখ গুনি। হঠাৎ রামকালী হা হা করে হেসে ওঠেন, অনেকক্ষণ ধরে দরাজ গলায়। এই মেয়েকে আবার ধমকাবেন কি, শাসন করবেন কি? নির্জন পথে অন্ধকার এগিয়ে সেই গম্ভীর গলায় দরাজ হাসি যেন স্তরে স্তরে ধ্বনিত হতে থাকে। বারুজ্যেদের চণ্ডীমণ্ডপ থেকে উৎকীর্ণ হয়ে ওঠেন দু একটি গ্রামের পৌর। বদ্যি বারুজ্যের গলা না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। হঠাৎ এমন অন্ধকারে হাসি কেন? একলা কি আর, নিশ্চয় ধিঙ্গি মেয়েটাও আছে সঙ্গে। না হলে আর। ওই এক মেয়ে তৈরি করেছে রামকালী, ও মেয়ে নিয়ে কপালে দুঃখ আছে। আর দুঃখ, টাকার ছালা ঘরে, ওর আবার দুঃখ। শুনেছি নাকি বর্ধমানে রাজার কাছ থেকে লোক নিয়ে এসেছিল কাল, রাজার সভায় কবরেজ হবার জন্য সাধ্যে। তাই নাকি? কই শুনিনি তো। তাহলে গায়ের মায়া কাটলো এবার চাটুজ্যের? না না, শুনেছি যাবে না। বটে, তবু ভালো। তোমায় বললে কে? কুঞ্জর বড় ছেলেটা বলছিল। ভালোই। এ বয়সে আবার বিদেশে গিয়ে রাজদরবারে চাকরি। তবে রামকালীর মতিগতি বড় বেয়াড়া। অত বড় ধিঙ্গি মেয়েকে একটা বাত পাড়তে দেওয়া উচিত হয়নি। পাড়ার ছেলেগুলো হচ্ছে ওর খেলুড়ি। হ্যাঁ, গাছে চড়তে, সাঁতার কাটতে, মাছ ধরতে বেটা ছেলের 10 গুণ ওপরে যায়। এটা একটা গৌরবের কথা নয় খুড়ো? যতই হোক, মেয়ে ছেলে, তাই আবার একটা মান্যিবান ঘরের বউ। তারা টের পেলে তো ও বউকে ঘরে নিতে মেকে বসবে। একটা কলঙ্ক রটিয়ে দিতেই বা কতক্ষণ? বদ্যি চাটুজ্যে ও তার ধিঙ্গি মেয়ের আলোচনায় চণ্ডীমণ্ডপ ভারাক্রান্ত হয়ে ওঠে। যাকে সামনে সমীহ করতে বাধ্য হয়, তাকে আড়ালে নিন্দে করতে না পেলে বাঁচবে কেমন করে মানুষ? এইসব আলোচনার প্রধানা পাত্রী তখন বাবার পিছন পিছন ছুটতে ছুটতে আর মনে মনে আকুল প্রার্থনা করছে, হে ভগবান, আমার পাটা বাবার মতো লম্বা করে দাও না গো, তাহলে বাবার মতো হাঁটি, হেরে যাই না। হেরে যেতে একান্ত আপত্তি সত্যবতীর।
কোনো ক্ষেত্রে কোথাও হার মানবে না এই পণ। এই পুন্নি, ছড়া বাঁধতে পারিস? চিলেকোঠার ছাদের ওপর সত্যবতীর খেলাঘর। প্রধান খেলুড়ে রামকালীর জ্ঞাত খুড়োর মেয়ে পুণ্যবতী। সত্য তাকে 5 জনের সামনে সভ্যতা করে পুন্নি পিসি বললেও নিজের এলাকায় পুন্নিই বলে। বাবুই পাখির বাসা আনতে পারিস? অথবা কেঁচো পোকা ধরতে পারিস? অথবা সাঁতারে 3 বার বড় দিঘি পারাপার করতে পারিস? এ ধরনের পরীক্ষামূলক প্রশ্ন প্রায়ই করে সত্য, কিন্তু ছড়া বাঁধতে পারিস কিনা এহেন প্রশ্ন এক্কেবারে আনকোরা নতুন। পুন্নি বিমূঢ়ভাবে বলে, ছড়া? কিসের ছড়া? জটাদার নামে ছড়া, বুঝলি? ছড়া বেঁধে গা শুদ্ধ সব ছেলে মেয়েকে শিখিয়ে দেব। জটাদাকে দেখলেই তারা হাততালি দিয়ে ছড়া কাটবে। জটাধরের দুর্দশার চিত্র কল্পনা করে দুজনে দুলতে দুলতে হাসতে থাকে। অতঃপর পুণ্যবতী একটা পাল্টা প্রশ্ন করে, খুব তো বললি, বলি মেয়ে মানুষকে আবার ছড়া বাঁধতে আছে নাকি? বাঁধতে নেই? সহসা অগ্নিমূর্তি হয় সত্য। কে বলেছে তোকে নেই? মেয়ে মানুষ মেয়ে মানুষ মেয়ে মানুষ, যেন মায়ের পেটে জন্মাই না, বানের জলে ভেসে আসে। অত যদি মেয়ে মানুষ করবি তো আমার সঙ্গে খেলতে আসিস নে। পুন্নি মুচকি হেসে বলে, আহা মশাই রে, তোর বর যখন বলবে? কি বলবে? ওই মেয়ে মানুষ? ইস, বলবে বই কি, দেখিয়ে দেব না? আমি ওই জটাদায়ের মোয়ের মতো হব ভাবছিস? কখনো না, দেখ না ছড়া বেঁধে জটাদাকে কি উৎপাত করি। পুন্নি ঈষৎ সমীভাবে বলে, কিন্তু কি করে বাঁধবি? কি করে আবার? কথক ঠাকুর যেমন করে আখর দেন তেমনি করে। একটু তো বেঁধেছি, শুনবি? বেঁধেছিস? হ্যাঁ, বল না ভাই, বল না। সত্য আত্মস্থভাবে চেখে চেখে তেঁতুল খাওয়ার ভঙ্গিতে বলে, জটা দাদা পা গোদা, যেন ভোদা হাতি, বউ ঠেঙানো দাদার পিঠে ব্যাঙে মারুক লাথি। ওরে সত্য! পুন্নি সহসা ডুকরে ওঠে, সত্যকে জড়িয়ে ধরে। তুই কি রে, এরপর তো তুই পয়ার বাঁধতে শিখবি রে? সেটাও যেন সত্যর কাছে কিছু কম নয় এমন ভাবে বলে। সে যখন শিখবো তখন শিখবো, এখন এটা যে যেখানে আছে সবাইকে শিখাতে হবে, বুঝলি? আর জটাটাকে দেখলেই হি হি হি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।